আসসালামু আলাইকুম। আমি আরাফাত ইসলাম সিয়াম, ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী। আজকে আবার হাজির হয়েছি আরেকটি চ্যাপ্টার নিয়ে, চ্যাপ্টার 11। চ্যাপ্টার 11-এ আমরা মূলত আলোচনা করব প্রতিসরণ নিয়ে। প্রতিসরণ কথাটা বলার আগে একবার চিন্তা করো, কখনো কি দেখেছো এভাবে যে একটা পেন্সিলকে একটা গ্লাসের মধ্যে রাখলাম, গ্লাসের মধ্যে দেখা গেল পেন্সিলটা একটু বেঁকে যাচ্ছে। এখানে যেরকম দেখা যাচ্ছে এটা সোজা হয়ে যাওয়ার কথা, কিন্তু না, একটু বেঁকে যাচ্ছে। আবার আমাদের পুকুরে মাছ ধরার সময় মাছটাকে একটু বেশি গভীরে দেখি, যেখানে থাকার কথা সেখানে পাই না। এরকম কিছু এক্সপেরিমেন্ট আমরা বিভিন্ন সায়েন্স ফিকশন যেসব অনুষ্ঠান হয় সেখানে দেখে আসছে। কিন্তু এগুলো কেন হয়, কি বৃত্তান্ত হয়, সেগুলো নিয়ে আমাদের বইতে আলোচনা করা এই চ্যাপ্টারে, যেটা হলো আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ নিয়ে পড়ার সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা আলো কি কি কাজ করে থাকে যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যাবে, কি কি কাজ করে থাকে সেটা আগে দেখে নিই। তাহলে এই যে এইগুলোর সাথে তোমরা পরিচিত, এইসব ঘটনার সাথে পরিচিত। তাহলে এই অধ্যায়ে আজকে আমরা কি কি শিখবো? আলোর প্রতিসরণ, প্রতিসরণের নিয়ম, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, সংকট কোণ, অপটিক্যাল ফাইবার ও লেন্স এবং মানব চক্ষু ও বনাম ক্যামেরা। এবার যে কথাটা আমি বললাম, একটা আলো পতিত হবে একটা বিভেদ তলে, যেখানে আপাতত তলই মাথায় রাখো, একটা আয়নায় কথায় মাথায় রাখো। এই যে একটা আলো পতিত হলো, আলো পতিত হওয়ার পরে তিনটা কাজ আমরা দেখতে পারি। সাধারণত তিনটা কাজ দেখা যায়। কি কি দেখা যায়? এই ধরো একটা আলো পতিত হলো এবং এখান থেকে তোমার এভাবে একটা রেখা চলে আসলো, এই যে এভাবে একটা রেখা চলে আসলো। এবং আরেকটা জিনিস হয়, সেটা হলো তোমার এই তিনটা দাগ দিলাম। তিনটা দাগের আলাদা মাহাত্ম্য আছে, বৈশিষ্ট্য আছে। কি বুঝেন? বাইরে থেকে যে দাগটা আমি দিলাম সেটা হলো আলো পতিত হলো। আলো পতিত হলো, পতনের কথা আমি বলছি। তার মানে কি? এটা হলো আপতন রশ্মি। আপতন রশ্মি। একটা রশ্মি পতিত হলো কোথায়? একটা রশ্মি পতিত হলো একটা তলে। এই যে মাঝখানে যে দাগটা দিয়ে আমি একটা তলকে আলাদা করলাম তোমার কিছু ক্রস দিয়ে, এই তলটার একটা নাম আছে, সে নামটা হলো বিভেদ তল। এই বিভেদ তলের এক পাশে আরেক পাশে, দুই পাশে তোমার মাধ্যমটা আলাদা থাকে। মাধ্যম কথাটার অর্থ কি? সেটা তোমার ঘন হতে পারে, হালকা হতে পারে। ঘন হালকা দিয়ে আমরা সাধারণত বিবেচনা করি, ডেনসিটি বা ঘনত্ব দিয়ে এটা বিবেচনা করি। তার মানে এটা মাধ্যম 1 আর এটা তোমার মাধ্যম 2। এই একটা বিভেদ তল তোমার দুটো মাধ্যমে সেপারেট করছে, মাধ্যম 1 আর মাধ্যম 2, দুটো নাম দিলাম। এবং এই যে আলোটা পতিত হলো, পতিত হওয়ার পর আমি দেখলাম এখানে দুইটা রশ্মি আমি এঁকে ফেলছি। এই যে দুইটা রশ্মি, রশ্মি কেন বলছি? আচ্ছা, রশ্মি কাকে বলে বলো তো? এটা তো তোমরা সায়েন্সে পড়ে আসছো, ম্যাথে পড়ে আসছো। রশ্মি হলো এমন একটা রেখা, যে রেখার একটা শুরু আছে কিন্তু শেষ নাই। একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে শুরু হয় কিন্তু কোনো নির্দিষ্ট বিন্দুতে শেষ হয় না। এটাই আমার রশ্মি। এই জন্য আমি রশ্মি কথাটাই বলে যাচ্ছি। আমি এখানে সরল রেখা পাচ্ছি না, কারণ আমার আলো এইটুকু এলাকায় তোমার হলো সরলরৈখিক ভাবে যে থাকে না, আলো এভাবে চলতে থাকে। আলো একটা গতিশীল বস্তু, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই যে আপতন রশ্মি আপতিত হওয়ার পর তোমার দুইটা ঘটনা দেখা যায়। একটা হলো তোমার মাধ্যম একেই ফিরে আসলো,
এই আলো নামলো, নেমে তোমার মাধ্যম একই ফিরে আসলো, এই নামলো একই ফিরে আসলো। এই যে আলো ফিরে আসলো, এই ফিরে আসাটাকে বলা হয় প্রতিফলন, যেটাকে আমরা ইংলিশে চিনি রিফ্লেকশন। এটাকে কি বলা হয়? প্রতিফলন। এটা হলো ঘটনা নাম্বার 1। আরেকটা ঘটনা দেখা যায়, এই যে আলোটা তোমার বিভেদ তলের মাধ্যমে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করলো, আপতন রশ্মি এই মাধ্যমটা বিভেদ তলটা পার করে আরেকটা মাধ্যমে চলে আসলো, এই গেল, এই চলে আসলো। চলে আসার সময় এটা তোমার সোজা আসার কথা, এখান থেকে তোমার সোজা আসার কথা, সোজা আসার কথা না? তাহলে সোজা আসলো না কেন? এইটাই হলো আমার প্রশ্ন। এইটা নিয়ে মূলত আমাদের আপাতত ক্লাস 8 এইটুকুই পড়াশোনা। প্রতিসরণ, এই ঘটনাটার নাম কি? এই যে রেখাটা একটু সরে যাচ্ছে, এই সরে যাওয়াটাকে তোমার বলা হচ্ছে প্রতিসরণ। তাহলে আমরা দেখলাম প্রতিফলন, প্রতিসরণ। আরেকটা ঘটনা ঘটে যেটা আমাদের এই বইতে খুব একটা বলা নাই, কিন্তু এটা ঘটে থাকে, সেটা হলো শোষণ। শোষণ মানে কি? শোষণ মানে হলো তোমার আলোর সম্পূর্ণ অংশটাই প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে সরে যায় না, তার কিছু কিছু অংশ তোমার মাধ্যম, এই মাধ্যম দিয়ে শোষিত হয়ে থাকে। শোষিত হয় কিভাবে? আলো তো তোমার কোনো পানি না, লিকুইড না যে তোমার শুষে নিয়ে খাওয়া যাবে বা এরকম কিছু। শোষণ বলতে এখানে বোঝাচ্ছে যে তোমার কালো রং, যেরকম তুমি চিন্তা করো, আমরা যখন রং নিয়ে পড়াশোনা করে আসছি আগে কোনো এক সময়, রঙের মধ্যে দেখতাম যে আমাদের 3টা মৌলিক রং পাওয়া যায়, আর একটা সাদা রং পাওয়া যায়, একটা কালো রং পাওয়া যায়। তা কালো রঙের মধ্যে তোমার কোনো রং দেওয়া হলে সেই রংটা কালোই থাকে। এই যে রং শোষণ করে নেওয়া, তোমার এইখানে ঠিক ওরকমই কিছু অংশ আলো শোষিত হয়। তবে শোষণ নিয়ে আমি আর কথাবার্তা বলবো না, শোষণ নিয়ে আমাদের পড়াশোনা পরের ক্লাসে হবে। আমরা আপাতত আলোচনা করব শুধুমাত্র প্রতিসরণ নিয়ে। এই যে প্রতিসরণটা, এই প্রতিসরণটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা কিছু টার্ম পড়লাম। আলোর প্রতিসরণ কি? প্রতিসরণে ইংলিশ টার্মটা দেখে রাখো, বানানটা দেখে রাখো, ইম্পর্টেন্ট। রিফ্র্যাকশন, আর আরেকটা ছিল রিফ্লেকশন। এটা হলো রিফ্র্যাকশন অফ লাইট। এটা সহজ সংজ্ঞা হলো, আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে বা বাঁকাভাবে প্রবেশ করে, তখন তার গতিপথের দিক কি? গতিপথের দিক পরিবর্তন হয়। আলোর এই দিক পরিবর্তন করার ঘটনাই হলো প্রতিসরণ। স্বচ্ছ মাধ্যমের কথা বলা হচ্ছে। আমরা মাধ্যম স্বচ্ছ অস্বচ্ছ এটা নিয়ে খুব একটা পড়াশোনা এখানে করি নাই, তবু এটা বলতে পারি, তোমার যদি আয়নার কথা আমি চিন্তা করি, এক পাশে আলো আসলো, এক পাশে আলো চলে যাবে, রিফ্লেকশন হবে, এটা আমরা জানি। এখন এই আয়নাটা যদি এরকম হতো, তাহলে এই আয়নায় আমি যদি সামনে দাঁড়াতাম, আমি কিচ্ছু দেখতে পারতাম? কিছুই দেখতে পারতাম? কিছুই দেখতে পারতাম না, শুধু ঘোলা একটা ছবি দেখতে পারতাম। নিজেকে এরকম এরকম ওভার সাইজ মানুষ মনে হতো, হাত পা মাথায় কিছুই বোঝা যেত না। কেন হয়? কারণ এই যে মাধ্যমটা, এটা তোমার অস্বচ্ছ মাধ্যম, আর তোমার আগে যে মাধ্যমটা আমি আঁকলাম সেটা ছিল স্বচ্ছ মাধ্যম।
তাহলে আবার দেখি সংজ্ঞাটা। আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে বা বাঁকাভাবে প্রবেশ করে তখন তার গতিপথের দিক পরিবর্তন হয়, দিকটা পরিবর্তন হয়। এই দিক পরিবর্তন ঘটনাটাই হলো তোমার আলোর প্রতিসরণ। আলো একই মাধ্যমে সবসময় সরল রেখায় চলে, মাধ্যম বদলালেই কেবল তোমার আলোর পথ বদলে যাচ্ছে। এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। একমাত্র মাধ্যম বদলালেই আমরা এই ঘটনাগুলো দেখতে পাচ্ছি। নর্মালি আমরা আলো সোজাই দেখতে পারি। তাহলে এই যে আলোর তোমার মাধ্যম পরিবর্তন হলো, মাধ্যম পরিবর্তন হয়ে কেন আমার দিক পরিবর্তন হচ্ছে, প্রতিসরণ হয়ে যাচ্ছে, এখানে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। একটা গল্প দিয়ে তুমি মনে রাখতে পারো যে তুমি যখন ফাঁকা রাস্তায় দৌড়াও, এই যে দৌড়াতে থাকো, দৌড়ানোর সময় তোমার ফাঁকা রাস্তায় দৌড়াতে কোনো বাধা লাগে না, তুমি ফ্রিলি দৌড়াতে পারো। কিন্তু যখন ওই ফাঁকা সুন্দর সমতল রাস্তায় দৌড়ানোর বাদে তুমি কাদা রাস্তায়, বৃষ্টির সময় এখন কাদা রাস্তায় দৌড়াও, তখন তুমি পিছলায় যাও কি যাও না? পিছলায় যাওয়ার তো একটা ভয় থাকে, পিছলায় যে পড়ে যাই। আমি যে কতবার হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম এই কাদার সময় আমার খেয়াল নেই। আমি অনেক ইনব্যালেন্স একজন মানুষ, পিছলায় পড়ে যায়। এখন এইভাবে তুমি মনে রাখতে পারো জিনিসটা। ঠিক একইভাবে তোমার যখন একটা পরিবেশ থেকে একটা পরিবেশে পরিবর্তন হয়, যেমন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে পরিবর্তন ঘটে, মাধ্যম থেকে পরিবর্তন ঘটে, সেই পরিবর্তন ঘটার সাথে তার আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স পরিবর্তন হয়, আরো কিছু বৈশিষ্ট্য দেখা যায়। যেমন আমি যদি চিন্তা করি, এই হলো একটা বিভেদ তল, বিভেদ তলে তোমার আমি যদি এইভাবে দেখাই, এই পাশটা হলো ঘন, এই পাশটা আমার হলো হালকা। তা ঘন আর হালকা মাধ্যম এর মধ্যে পার্থক্য কি কি দেখা যায়? ঘন মাধ্যমে আমার যে উপাদানগুলো থাকে, সংখ্যায় কম থাকে। সংখ্যায় কম থাকা মানে কি, তোমার একটা নির্দিষ্ট এরিয়ায় উপাদানের পরিমাণ কম থাকাকে বলা হয় তার ঘনত্ব কম। ঘনত্ব কিভাবে আসে? এইভাবে আসে। এখন এই এরিয়ায় যদি আমার উপাদান বেশি থাকে, তার মানে একটা নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট আয়তনে আমার উপাদানের পরিমাণ কম, তার মানে কি আমার ঘনত্ব বেশি। এই যে তোমার ঘনত্ব কম বেশি হলো, ঘনত্ব কম বেশি, বস্তুর কম বেশি, ওজনের কম বেশি, ভরের কম বেশি, আমরা আগের চ্যাপ্টারে পড়ে আসছি যে এটা আমার ভরের কথা চলে আসে, একটা ভর কি ওজন কি এটা নিয়ে আমরা পড়ে আসছি। তাহলে ঘনত্ব কম, ভরের তোমার হলো এখানে কম, এখানে ভর বেশি পাবো, ওজনও বেশি পাবো, এখানে ওজন কম পাবো। এবং এতগুলো যে উপাদান থাকবে, এই উপাদানগুলো একটা বাধা তৈরি করবে না? এই যে বাধা দান করবে, বাধা দান করবে ফ্রিকশন, ঘর্ষণ। বাধা দানকারী বল। এই সব কিছুই আমার বাড়বে। মূলত এত কিছু হিসাব করে বলের সাথে যেহেতু আমাদের ত্বরণের সম্পর্ক আছে, ত্বরণ থেকে আমরা বেগ পাই, এই এত কিছু সম্পর্ক দেখে আমরা বলতে পারি যে তোমার ঘন মাধ্যম এবং হালকা মাধ্যম দুটোতে কি হয়, বেগের পরিবর্তন দেখা যায়, দুটোতে বেগের পরিবর্তন দেখা যায়। সেই কথাটাই একভাবে আমরা এক লাইনে বলতে পারি, মাধ্যম পরিবর্তন হলে যেমন বাতাস থেকে পানিতে গেলে আলোর বেগ কমে যায় বা বেড়ে যায়, কমে যায় কি বেড়ে যায় সেটা তোমাদের কাছে প্রশ্ন থাকলো, তোমরা এটা খুঁজে বের করবা। বেগের এই পরিবর্তনের কারণেই আলো তার পথ পরিবর্তন করে বা বেঁকে যায়। এবার আমরা সামনে আগাই।
প্রতিসরণে কিছু গুরুত্বপূর্ণ পদসমূহ এগুলো আমি ব্যবহার করে আসছি। একটা হলো বিভেদ তল, বাউন্ডারি, যে তল দুটি মাধ্যমকে আলাদা করে, এই যে মাঝখানে যে তলটা আমি ড্র করছিলাম সেটা। অভিলম্ব, অভিলম্ব হলো তোমার একটা লম্ব, যেই লম্বটা তোমার আপতন বিন্দুতে উপস্থিত। আমরা যদি ওই ছবিটাতে আবার যাই, এই যে এই ছবিটা, এই ছবিটাতে আমি দেখালাম এই যে একটা রশ্মি আসলো, আপতন রশ্মি, পতিত হবে, পতন হবে, যা আপতন রশ্মি। আপতন রশ্মি পতিত হবে ঠিক এই জায়গায়, এটার নাম আমার আপতন বিন্দু। কি? আপতন বিন্দু। এই যে আপতন রশ্মি একটা বিন্দুতে পতিত হবে, এটা হলো আপতন বিন্দু। এই বিন্দু থেকে তোমার বিভেদ তলের উপর লম্ব হবে। লম্ব মানে কি? তোমার এইখানে এটা 90 ডিগ্রি ফর্মেশন করবে, 90 ডিগ্রি 90 ডিগ্রি। তোমার বিভেদ তলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে একটা তল, এটাকে আমার বলা হচ্ছে অভিলম্ব। এই যে আমি সোজা নীল দাগটা দিচ্ছি, এটার নাম কি? এটার নাম হলো অভিলম্ব। এবং আমরা যত কৌণিক আলাপ আলোচনা করব, কৌণিক আলাপ আলোচনাগুলো তোমার এই অভিলম্বের সাথে আলোচনা করা হবে। মানে এই অ্যাঙ্গেলটা আমরা হিসাব করব, তারপরে আমার এই অ্যাঙ্গেলটা আমরা হিসাব করব, অভিলম্বের সাথে আমরা হিসাব করব। আমরা এই অভিলম্বের বাইরের দিকে বিভেদ তলের সাথে অ্যাঙ্গেলটা হিসাব করি না, এটা হিসাব করে থাকি সাধারণত। এটা বলে রাখলাম, আমরা সামনে জিনিসটা বুঝবো। তাহলে আপতন রশ্মি আপতিত হলো একটা বিন্দুতে, এই বিন্দুটার নাম আপতন বিন্দু। আপতন বিন্দু থেকে তোমার বিভেদ তলের উপর একটা লম্ব অঙ্কন করা হলো, এই লম্বটার নাম কি? অভিলম্ব। এবার এই আপতন বিন্দু থেকে তোমার যে রশ্মিটা বেঁকে অন্য মাধ্যমে সরে যাচ্ছে, এক মাধ্যম থেকে, এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তোমার বেঁকে চলে যাচ্ছে। তাহলে এই রশ্মিটার নাম কি হতে পারে? দেখো এই রশ্মিটার নাম কি হবে? প্রতিসরণ কোণ। আপতন রশ্মি, প্রতিসারিত রশ্মি, আপতন কোণ, প্রতিসরণ কোণ। এবার আপতন কোণ, প্রতিসরণ কোণ কি সেটা নিয়ে আমরা দেখব। এই ছবিতে আবার একটু ফেরত যাই। তাহলে এই যে আমি ছবিটা আঁকলাম, ছবিটা অনেক বেশি হেজি হয়ে যাচ্ছে, অনেক লেখা, আমি কিছু একটু ক্লিয়ার করি। আমরা তো জানি যে দুই পাশে মাধ্যম আলাদা। শোষণ নিয়ে আমরা পড়বো না, প্রতিফলন নিয়েও আমরা পড়বো না। এই যে প্রতিসরণ হলো, প্রতিসরণ হওয়ার পরে তোমার এই যে রশ্মিটা আমরা দেখতে পাচ্ছি, এই রশ্মিটার নাম প্রতিসারিত রশ্মি। প্রতিসারিত রশ্মি। তাহলে প্রতিসারিত রশ্মি কি? তোমার আপতন বিন্দু থেকে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আপতন রশ্মি যাওয়ার সময় আপতন বিন্দু থেকে রেখাটি সোজাসুজি না গিয়ে একটু বেঁকে অন্য মাধ্যমে যে রশ্মিটি প্রবেশ করে, সেই রশ্মিটার নামই হচ্ছে প্রতিসারিত রশ্মি। সরে আসলো, প্রতিসরিত হলো। তাহলে প্রতিসরিত রশ্মি পেলাম, আপতন বিন্দু আর যদি আমি বলি প্রতিসরণ বিন্দু, একই জিনিস দুটা। এবার আমার হলো কোণের পালা। আপতন কোণ, প্রতিসরণ কোণ কি? তাহলে এটা আমি এভাবে ছবিটা ড্র করি। একটু বেঁকে যাচ্ছে, সমস্যা নেই। এই যে একটা রশ্মি পতিত হলো, এই রশ্মি পতিত হয়ে তোমার এই যে বেঁকে আসলো,
মাঝখানে একটা অভিলম্ব ছিল। এই যে তোমার আপতন রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে, এই কোণটার নাম হলো আই এবং আপতন কোণ বলা হয়, আপতন কোণ। এবার অন্যদিকে যেটা আছে সেটার নাম আমরা বলতে পারি অভিলম্বের সাথে যেই কোণ তৈরি করে, আর দিয়ে প্রকাশ করা হয় রিফ্র্যাকশন। এটাকে তোমার বলা হয় প্রতিসরণ কোণ। এবং এই দুইটা কোণের পরিমাপটা আমরা বিভিন্ন নিয়ম নীতির মাধ্যমে, লয়ের মাধ্যমে অনেকভাবে প্রকাশ করতে পারি। এটা আমাদের অন্য ক্লাসের অন্য দিনের পড়া। আজকে এই পর্যন্তই রাখছি। এই টার্মিনোলজিগুলো খুব ভালো করে বুঝতে হবে, তাহলে আমরা খুব সহজে সামনে আগাতে পারবো ইনশাআল্লাহ। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম একটা আলো একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে কি কি ঘটনার সম্মুখীন হয় এবং এগুলোকে তোমার সায়েন্সের ভাষায় কিভাবে বলা হয়ে থাকে সেগুলো নিয়ে আমরা গতদিন দেখে আসছি। এই যে তোমার আপতন রশ্মি পতিত হবে, আপতন বিন্দুতে পতিত হওয়ার পর সেখান থেকে প্রতিসরিত রশ্মি আসবে, প্রতিসরিত রশ্মি একটু সরে আসবে এবং আপতন কোণ এবং প্রতিসরণ কোণ এই দুটো উৎপন্ন হবে। কোথায় উৎপন্ন হবে? অভিলম্বের সাথে, যেটা আমার বিভেদ তলের বরাবর লম্বভাবে উপস্থিত। এবং এই যে আপতন কোণ আই দিয়ে প্রকাশ করা হয়। আইটার মানে হলো ইনসিডেন্স, ঘটনা, আর আরটা হলো রিফ্র্যাকশন। তাহলে এবার আমরা এই প্রতিসরণে কিছু নিয়ম দেখব। প্রতিসরণের নিয়ম বইতে 5টা নিয়ম দেওয়া আছে, তবে এইগুলো তোমার কোথাও গদ বাঁধা নিয়ম এরকম নিয়ম না, আমাদের বইতে তোমার 5টা নিয়ম তৈরি করে রাখছে। আমাদের বইতে আমরা কিছু প্রবলেম ফেস করব আমাদের বই থেকে, সেগুলো তোমাদের অ্যাড্রেস করে রাখবো। আশা করি এটা নিয়ে তোমরা বেশি বিচলিত হবে না, চিন্তিত হবে না। তাহলে প্রতিসরণের নিয়ম একটা হলো হালকা থেকে ঘন মাধ্যমে। হালকা থেকে ঘন মাধ্যমে যদি একটা আলো যায় তাহলে কি ঘটে? যখন আলো হালকা মাধ্যম থেকে, যেমন বায়ু, ঘন মাধ্যমে যেমন কাঁচ বা পানি এখানে প্রবেশ করে, তখন আলো অভিলম্বের দিকে সরে আসে। মানে কি? আমি যদি এইভাবে চিন্তা করি, এই আলো প্রবেশ করলো হালকা মাধ্যম, এটা ঘন মাধ্যম, অভিলম্বের দিকে সরে আসে। এইটা ছিল অভিলম্ব। অর্থাৎ আপতন কোণ তোমার প্রতিসরণ কোণ অপেক্ষা বড় হয়। আপতন কোণ আই ইজ গ্রেটার দেন প্রতিসরণ কোণ। এটার একটা শর্টকাট ট্রিক আছে, শর্টকাট ট্রিকটা তুমি মনে রাখতে পারো, পড়ে রাখতে পারো। আমি এই কথাগুলো আপাতত বলে যাই, সামনে একটা ইলাস্ট্রেশন দেখাবো। এবার হলো আলো প্রতিসরণের নিয়ম। ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আগে ছিল কি? হালকা থেকে ঘন হলে অভিলম্বের কাছে সরে আসবে, হালকা থেকে ঘন হলে অবিলম্বের কাছে সরে আসবে, কাছে চলে আসবে। এই যে কাছে সরে আসা, ঠিক এটার উল্টো কাজটা হবে এখানে। যখন আলো ঘন মাধ্যম থেকে, যেমন পানি, হালকা মাধ্যমে যেমন বায়ু, এতে প্রবেশ করে, তখন অভিলম্ব থেকে দূরে সরে যায়। এই জন্য আপতন কোণ তোমার প্রতিসরণ কোণ অপেক্ষা ছোট হয়। যেমন এই ধরো আমাদের বিভেদ তল, এই অভিলম্ব, এই একটা আপতন রশ্মি আপতন কোণ তৈরি করবে। এবার প্রতিসরিত রশ্মি কি বলা হলো? তোমার দূরে সরে আসবে, দূরে সরে আসলো। এখানে আমার আই ইজ গ্রেটার দেন নাকি লেস দেন? অবশ্যই আই ইজ লেস দেন আর আগেরটাই
I is greater than R। মূলত আমরা এই দুইটা ঘটনায় দেখতে পারি। এছাড়া তোমার আলো যদি একদম সোজাসুজি লম্বভাবে আপতিত হয় তবে তার কোনো দিক পরিবর্তন হয় না। মানে কি, মানে এই যদি আমার বিভেদ তল এই অভিলম্ব ছিল, অভিলম্ব বরাবরই আমার আলোটা পতিত হলো, আমার এই পাশে প্রতিসরণটা হয়ে যাবে, সোজাসুজি এই লাইন দিয়ে চলে যাবে, কোনো অ্যাঙ্গেলে পরিবর্তন হবে না। আইও জিরো, আরও জিরো, দুটা ইকুয়াল। এবার হলো আরেকটা সিনারিও বলা যায়, সেটা হলো আমি যদি এই বিভেদ তল বরাবর একটা আলো এভাবে ছেড়ে দিই, তখন আলোটা আমার কোনো প্রতিসরণ ঘটবে না। আমার আলোটার প্রতিসরণ ঘটবে না মানে কি, তোমার অভিলম্ব থেকে আপতন কোণ হবে 90 ডিগ্রি, আর তোমার প্রতিসরণ কোণ থাকবে না, প্রতিসরণ নাই। এরকম আমরা 4-5টা ঘটনা দেখতে পারি, তোমাদের কমন সেন্সটা কাজে লাগাতে হবে। এবার এটা ইলাস্ট্রেশন দেখার পালা। এটা দেখানোর উদ্দেশ্য যাতে তোমরা ভালো করে মনে রাখতে পারো। আমরা প্রথমে কি বলে আসছিলাম, হালকা থেকে ঘন, হালকা থেকে ঘন। এবার আমরা হালকা থেকে ঘন দেখব। ম্যাটেরিয়াল হোয়াইট, ম্যাটেরিয়াল এয়ার, এয়ার টু ওয়াটার, কারণ ওয়াটারটা বেশি ঘন এই হয়। এইবার দেখো, এই একটা লেজার লাইট ছেড়ে দেওয়া হলো। তোমার এইটা ছিল আমার কি, মাঝখানে পয়েন্টটা ছিল আপতন বিন্দু, এইটা হলো আপতন রশ্মি, এই আপতন রশ্মি, আপতন বিন্দু, প্রতিসরিত রশ্মি সরে আসলো, যেটা স্ট্রেট লাইন হওয়ার কথা। কেমন স্ট্রেট লাইন হওয়ার কথা, এটা দেখো, আমি যদি মিডিয়ামটা চেঞ্জ করে দিই, এরকম স্ট্রেট লাইন হওয়ার কথা। ইমেজটা মাথায় রাখো। পানির মধ্যে গেলে এই যে তোমার একটু বেঁকে আসলো, এই যে একটু বেঁকে আসলো, এটাই হলো প্রতিসরণ হওয়া, প্রতিসরিত হলো। এটা ছিল কি, এটা ছিল আমার হালকা থেকে ঘন মাধ্যমে। হালকা থেকে ঘন মাধ্যমে কি হয় তোমরা আবার বলো, হালকা থেকে ঘন মাধ্যমে গেলে তোমার আপতন কোণ প্রতিসরণ কোণ অপেক্ষা বড় হয় অভিলম্ব থেকে। চিন্তা করো কি হয়। তোমার এখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, আমি যদি এই যে তলটা, এই তলটা কিন্তু বিভেদ তল, আর এই যে ডট ডট দেখা যাচ্ছে এটা হলো অভিলম্ব। এটা একটু খেয়াল করে রাখো, আমার ইমেজটা থেকে এটা একটু উল্টো, একটা জাস্ট 90 ডিগ্রিতে রোটেট করে দেখো, একই জিনিস চলে আসবে। তোমার এই কোণটা এই কোণ থেকে বড় হয়, I is greater than R। এটা ছিল আমার এয়ার টু ওয়াটার, হালকা থেকে ঘন মাধ্যমে। আরেকটা মেজর কি, ঘন থেকে হালকা মাধ্যমে আমরা যাব। তাহলে এবার ঘন, ওয়াটার, এয়ার, ঘন থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় এটা একটু এই পাশে নিয়ে আসি। হ্যাঁ, এবার ঠিক আছে। ঘন থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আমরা দেখতে পাচ্ছি যে এই আলো পতিত হলো, এটা হলো অভিলম্ব ছিল মাঝখানে, এটা হলো বিভেদ তল। তাহলে এবার I আর এই ছিল আমার হলো R, তাহলে I is less than R। কোথায় হয়, ঘন থেকে হালকা মাধ্যমে হয়। এই যে ওয়েবসাইট আমি ইউজ করছি, ওয়েবসাইটটার নাম তোমরা দেখে রাখতে পারো, উপরে লেখা ফেট কলোরাডো। এটা একটা চমৎকার ওয়েবসাইট, এখানে তোমরা এইগুলো খুব সহজে দেখতে পারো। অনেক ইলাস্ট্রেশন আছে, শুধুমাত্র এটা না, অনেকগুলো পাবা। এবং তোমরা সামনে তো এইটা নিয়ে আরো পড়াশোনা করবা, অনেক পড়াশোনা করবা, তখন তোমাদের অ্যাঙ্গেল বের করা লাগবে,
অ্যাঙ্গেল বের করা লাগবে, রিফ্র্যাকশন ইন্ডেক্সটা বের করা লাগবে। এই যে এই ভ্যালুগুলো বের করতে গেলে তোমার এখান থেকে যদি আমরা বাস্তবে দেখলে তোমার খুবই ইজি মনে হবে, খুবই সহজ মনে হবে। তখন এই প্রতিসরণ নিয়ে কোনো ভয় থাকবে না ইনশাআল্লাহ। তাহলে এবার একটুখানি মনে করার চেষ্টা করো তো, আমি যখন তোমাদেরকে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে নিয়ে যাচ্ছিলাম, সেখানে একটা জিনিস খেয়াল করছিলে যে প্রতিসরণ হচ্ছে না, শুধুমাত্র প্রতিফলন হচ্ছে। এই কথা দুটোর মানে এটার মানে কি? এটা তো হওয়ার কথা ছিল না, এটা কেন হলো? এই দেখো, তোমার এই অ্যাঙ্গেলে আমার কোনো প্রতিসরণ হচ্ছে না, শুধু প্রতিফলন হচ্ছে। আর একটুখানি পর এই দেখো, এখান থেকে একটু পরে এই যে প্রতিসরণটা শুরু হলো। কেন হয় এটা? এই যে ঘটনাটা দেখলাম, এখান থেকে আমরা পাবো সংকট কোণ আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এই দুইটা কথা। তাহলে এটা ভিজুয়ালটা আপাতত দেখে রাখো। এই যে আমার অ্যাঙ্গেলটা যেই পয়েন্টে এসে প্রতিসরণটা শুরু করলো, একদম এই পয়েন্টটা, হ্যাঁ, যেই অ্যাঙ্গেলে এসে তোমার যেই কোণে আপতন কোণটা পতিত হবে এবং কোনো প্রতিসরণ দেখা যাবে না, মানে এই ছিল আমার আই, এই হলো আমার আর, আরটা এই পাশ দিয়ে চলে যায়, বোঝা যাচ্ছে না, এই হলো আর। এই যে আর আমি দেখালাম, তাহলে এই আর এর অ্যাঙ্গেল কত হবে? এখানে ছবি দেখে বোঝা যাচ্ছে 90 ডিগ্রি। আর ইকুয়ালস টু 90। তাহলে ঘন থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আপতন কোণ এমন আপতন কোণ হয় যেটার জন্য তোমার প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয়। এই কোণটাকে তোমার সংকট কোণ বলা হচ্ছে। এমন আপতন কোণ যেটার জন্য আমার প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে সংকট কোণ। সংকট কোণ। সংকট কোণ, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ। এইবার এই সংকট কোণটা যদি আমার সংকট কোণ থেকে একটু বেশি হয়, তখন কি হয়? সংকট কোণ থেকে যদি আমার এটা একটু বেশি হয়, আয়ের ভ্যালুটা আমি বাড়াচ্ছি, প্রতিবারই আমি দেখছি যে তোমার কোনো প্রতিসরণ দেখা যাচ্ছে না, প্রতিফলনটাই দেখা যাচ্ছে। এই যে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি, এটাই হলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে এরকম আমরা মিডিয়াম চেঞ্জ করতে পারি, এখানে ওয়াটারের জায়গায় গ্লাস বসাতে পারি, বা অনেক কিছু করতে পারি। যেমন যদি আমি ওয়াটারের জায়গায় গ্লাস বসাই, এরকম প্রায় একই থাকে, এয়ারের জায়গায় গ্লাস বসাই, ওয়াটার বসাই, একটু প্রতিসরণ হয়, এটাতে আমরা দেখতে পাই। এরকম আমরা এটা খেলার ছলে অনেক সহজেই জিনিসটা বুঝতে পারছি। তাহলে সংকট কোণ কি, প্রতিফলন কোণ কি, এই দুইটা কথা দিয়ে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। ইনশাআল্লাহ সামনের ক্লাসে আমরা আরো টপিক নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে দেখে আসছি ফেট কলোরাডোতে একটা কিছু ইলাস্ট্রেশন, যে ইলাস্ট্রেশন ছিল এরকম, আমরা আপতন রশ্মি ফেললাম, প্রতিফলিত রশ্মি দেখলাম, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে কেমন হয়, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে কেমন হয়, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় কিছু ঘটনা দেখা যায়, এইগুলো আমরা দেখে আসছি। এগুলো একবার রিক্যাপ করে, বাস্তব জীবনে আমরা এইগুলো দেখতে পারি। পানি গ্লাসে পেন্সিল রাখলে, পানিতে কয়েন রাখলে, মাছ শিকারের সময় এই বাস্তব ঘটনাগুলো মনে রেখো, এগুলো আমরা জানি। এবার হলো সংকট কোণ, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি, ডেফিনেশনটা দেখো বলে আসছে। আলো যখন ঘন থেকে হালকা মাধ্যমে যায়, আলো অভিলম্ব থেকে দূরে সরে যায়, আপতন কোণ ধীরে ধীরে বাড়তে থাকে এবং প্রতিসরণ কোণও বাড়তে থাকে।
আপতন কোণ ধীরে ধীরে বাড়তে থাকলে প্রতিসরণ কোণও বাড়তে থাকে। আপতন কোণের যে নির্দিষ্ট মানের জন্য প্রতিসরণ কোণ ঠিক 90 ডিগ্রি হয়, দেখা যাচ্ছে না, 90 ডিগ্রি হয়, তাকেই তোমার এই মাধ্যম দুইটির সংকট কোণ বা ক্রান্তি কোণ বলা হয়। মাধ্যম দুইটার সংকট কোণ বলা হচ্ছে, ওই মাধ্যমে তোমার ওই কোণটাই সংকট কোণ। মাধ্যম চেঞ্জ করলে সংকট কোণের মান চেঞ্জ হয়ে যাবে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কি ঘটে? তোমার আপতন কোণের মান যদি সংকট কোণের চেয়ে বড় হয়ে যায় তখন তার আর অন্য মাধ্যমে যায় না, পুরো আলোটাই তোমার বিভেদ তলে ধাক্কা খেয়ে ফিরে আসে, যেটাকে বলা হচ্ছে প্রতিফলন। একে আমরা বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। অভ্যন্তরেই এক মাধ্যমে থেকে যায় সম্পূর্ণভাবে। শর্ত দুইটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এইখান থেকে প্রশ্ন আসে 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 মাস্ট আসে। আলোতে অবশ্যই ঘন থেকে হালকা মাধ্যমে যেতে হবে এবং আপতন কোণকে অবশ্যই সংকট কোণের চেয়ে বড় হতে হবে। সংকট কোণ থেকে বড় হলেই আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। এই যে আমরা সুপূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কথাটা পেলাম, এখান থেকে মূলত আমার অপটিক্যাল ফাইবারটা চলে আসে। অপটিক্যাল ফাইবার কি? এরকম একটা ফাইবার, কাচের তন্তু, এবং এই তন্তুর মধ্যে তোমার আলো যায়, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়, আলো আবার নামে, এই যে এভাবে যেতে থাকে, সব সময় তোমার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দেখা যায়। অলওয়েজ এটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দেখা যায়। এই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার মাধ্যমে তোমার সংযোগ সিগন্যাল ওয়েভগুলো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব দ্রুত পাঠায়। বাইরে যে আমি এই সবুজ বারটা আঁকলাম এটা হলো কাচের তন্তু, এবং এর মধ্যে যেটা আঁকলাম এটা তোমার হলো সিগন্যাল বা আলো। আলোই তোমার এখানে সিগন্যাল হিসেবে কাজ করে এবং এই সিগন্যালটা খুবই দ্রুত যায়। অপটিক্যাল ফাইবার কেবল দিয়ে আমাদের বাংলাদেশে এখন অনেক জায়গায় ওয়াইফাই সিগন্যাল দেওয়া হচ্ছে, এতে তোমার ওয়াইফাই স্পিড আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি। এই অপটিক্যাল ফাইবার ইউজ করে তোমার এক মহাদেশ থেকে অন্য মহাদেশে সার্ভারে সিগন্যাল পাঠানো হয়। তবে এটা আমাদের কাছে বাস্তবে দেখে অনেক বড় মনে হলেও যদি আমি অন্য ওয়েভের কথা চিন্তা করি, রেডিও ওয়েভ বা লেজার, এইগুলো তোমার পৃথিবী পার হয়ে অন্য মহাদেশে চলে যেতে পারে। এই জন্য কয়েকটা জায়গায় তোমার বইতে বলা থাকতে পারে যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে অপটিক্যাল ফাইবারে তোমার দূরত্বটা কম, এইভাবে বলা থাকতে পারে। এটা আগে বলে রাখলাম। অপটিক্যাল ফাইবার কি? মানুষের চুলের মতো চিকন, নমনীয় একটা কাচতন্তু, খুবই নমনীয়, একটু বেন্ড করলেই ভেঙে যায়, খুবই নমনীয়, একটু বেন্ড করলেই ভেঙে যায়। কাচতন্তু এর ভিতরে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। ব্যবহার কোথায়? টেলিযোগাযোগ মাধ্যমে। ইন্টারনেট ডেটা বা সিগন্যাল আলোর বেগে অনেক দূরে পাঠানো যায়। আলোর বেগে পাঠাতে হবে কেন? আলোর বেগ আমরা কত পড়েছিলাম খেয়াল আছে? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই বেগে যদি একটা সিগন্যাল যায় তাহলে কি আমাদের সিগন্যাল নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা? আমাদের নেটওয়ার্ক নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা? হওয়ার তো কথা না। এই জন্য আমাদের এই অপটিক্যাল ফাইবারটা ইউজ করা হয়। চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার করা হয় এন্ডোস্কোপিতে। ডাক্তাররা পাকস্থলী বা কোলনের ভিতরে অবস্থা দেখার জন্য অপটিক্যাল ফাইবার যুক্ত নল ব্যবহার করেন। এই নল দিয়ে অনেক জায়গায় অনেক অপারেশন করা হয়। আগেকার একটা সময় আমরা দেখতাম যে হার্টে যে অপারেশন করা হতো, তোমার ওপেন হার্ট সার্জারি করা হতো, এটা বেশি হতো আগে। এখন তোমার ওপেন হার্ট সার্জারিটা না করে সেটার পরিবর্তে এরকম এন্ডোস্কোপি ব্যবহার করে তোমার অপারেশন করা যায়। যদি বা তোমার হলো অবস্থা খুবই ক্রিটিক্যাল হয় তখন তোমার ওপেন হার্ট সার্জারি করে। এরকম আমরা হলো গলার মধ্যে দিয়েও ল্যারিঞ্জোস্কোপি করি, এন্ডোস্কোপি করি, এরকম অনেক জায়গায় আমরা চিকিৎসা ক্ষেত্রে প্রচুর অপটিক্যাল ফাইবারের ব্যবহার দেখতে পারি, অনেক ব্যবহার দেখতে পারি, এবং এটা একটা নতুন দ্বার প্রান্ত খুলে দিচ্ছে, চিকিৎসা বিজ্ঞানে নতুন একটা ওয়ে খুলে দিচ্ছে। এবার আচ্ছা, উত্তর লেন্স বলার আগে তোমাদের বইতে হলো ব্যবহার, বাস্তব জীবনে ব্যবহারের মধ্যে দুইটা কথা বলা। একটা হলো এই যে আমি বললাম
অপটিক্যাল ফাইবার, আর একটা হলো তোমার ম্যাগনিফাইং গ্লাস। ম্যাগনিফাইং গ্লাস নিয়ে কথা বলাটা আমার মতে উচিত হয় না, কারণ এই কথা বলার মধ্যে তোমার বীক্ষণ কোণ, তারপরে উত্তল লেন্সের কথাবার্তা চলে আসছে, যেটা আমাদের এই চ্যাপ্টারে অন্য কোথাও বলা নেই বা আমাদের এই ক্লাসে খুব একটা প্রয়োজন না। এটা আমরা সামনের ক্লাসে পড়াশোনা করব। লেন্স, তারপর তোমার উত্তল লেন্স, অবতল লেন্স, আয়না, এইসব নিয়ে তোমার সামনের ক্লাসে আলোচনা করা হয়। তাও একবার একটু দেখে রাখা যায় তোমার বিবর্ধক কাচ। বিবর্ধক বিবর্ধন করবে, বিবর্ধিত বর্ধিত, বর্ধন বড় করবে। একটা ছোট জিনিস তোমরা অনেক বড় করে দেখাবে, এটাকে বলা হচ্ছে বিবর্ধক কাচ বা ম্যাগনিফাইং গ্লাস। ম্যাগনিফিকেশন করবে, ম্যাগনিফিকেশন। ম্যাগনিফাইং গ্লাস হলো একটি স্বল্প ফোকাস দূরত্বের উত্তল লেন্স। স্বল্প ফোকাস দূরত্ব উত্তল লেন্স যদি ওয়ার্ড পেলাম, কোন বস্তুকে এই লেন্সের ফোকাস দূরত্বের ভেতরে রাখলে লেন্সের অপর পাশ থেকে দেখলে বস্তুটি একটি সোজা, বিবর্ধিত, অনেক বিবর্ধিত এবং অবাস্তব প্রতিবিম্ব দেখা যায়। এটা তোমার হলো বাস্তবে উদাহরণ দাও, বইয়ের ছোট লেখাপড়া বা ঘড়ির মেকানিকের সূক্ষ্ম কাজ করার জন্য এটি ব্যবহার করা হয়। একে তোমার সরল অনুবীক্ষণ যন্ত্র বলা যায়। এরকম অনেক কিছুতে তোমার ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করা হয়। আমরা এখানে কিছু ওয়ার্ড পেলাম, সেটা হলো ফোকাস দূরত্ব কি, উত্তল লেন্স কি, এটা হলো দেখে আসি এবার। উত্তল লেন্স, উত্তল মানে কনভেক্স, অবতল হলো কনকেভ, অবতল কনকেভ। এই উত্তল লেন্সটা কি? উত্তল লেন্স হলো এমন একটা লেন্স, আমি যদি এভাবে চিন্তা করি, এই যে তোমার ভিতরের দিকে একটু বেশি গর্ত মতো হয়ে আছে না, এটা হলো উত্তল। আর অবতলটা কি? অবতলটা হলো এভাবে বের হয়ে আসছে। এইভাবে আমরা মনে রাখতে পারি, একভাবে মনে রাখতে পারি। এবার হলো লেখাটা আমরা দেখি, এটা হলো আমার উত্তল ছিল, ওটা অবতল। উত্তল লেন্স হলো এমন এক কাচের খণ্ড যার মধ্যভাগ মোটা এবং দুই প্রান্ত সরু। তার মানে কি, আমি যদি এরকম গ্লাস দুইটা বসাই, এই হলো আমার উত্তল লেন্স হয়ে গেল, আর এই আমার অবতল লেন্স হয়ে গেল। তাহলে উত্তল লেন্স কি? তোমার এমন একটা কাচের খণ্ড যার মধ্যভাগ মোটা, দুই প্রান্ত সরু। ফোকাস বিন্দু, ফোকাস বিন্দু কি? তোমার সমান্তরাল আলোক রশ্মি লেন্সের ভিতর দিয়ে যাওয়ার পর যে বিন্দুতে মিলিত হয়। এই যে তোমার সমান্তরাল আলোর রশ্মি যাচ্ছে, এই যে সমান্তরাল আলোর রশ্মি যাচ্ছে, সমান্তরাল, প্যারালাল, একজন একজনের সাথে কোনো ক্ল্যাশ করছে না। এই আলোক রশ্মিগুলো তোমার এই লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় একটা বিন্দুতে এসে, যেরকম আমাদের প্রতিসরণ হচ্ছে এরকম তোমার সরে যায়, একটা বিন্দুতে কি তারা মিলিত হয়। এই যে বিন্দুতে তারা মিলিত হয়, এই বিন্দুটাই তোমার বলা হচ্ছে ফোকাস বিন্দু। ফোকাস বিন্দু বলা হচ্ছে। এবং ফোকাস দূরত্ব তাহলে কি? লেন্সের কেন্দ্র থেকে ফোকাস বিন্দুর দূরত্ব। এই ছিল ফোকাস বিন্দু, এই আমার লেন্সের কেন্দ্র, ধরো এটা হলো লেন্সের কেন্দ্র। এর মধ্যে যে দূরত্বটা আমার থাকবে, এই দূরত্বটাই হলো আমার ফোকাস দূরত্ব। এটি আলোকে এক বিন্দুতে জড়ো করে, কনভার্জ করে। আলোকে এক বিন্দুতে জড়ো করে কনভার্জ করে আলো চলে আসে। আলো একটা ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এনার্জি আছে। এই এনার্জি আছে, এই কথাটা মাথা দিয়ে কাজে লাগিয়ে পরবর্তীতে এটা প্রশ্ন সলভ করব। এটা আমরা বাস্তবে অনেকবার করে আসছি, ছোটবেলায় অনেকবার করে আসছি। তাহলে এই ছিল বিবর্ধিত কাচ নিয়ে। এবার আমরা আলোচনা করব চোখ এবং এরপরে ক্যামেরা নিয়ে। তা চোখ নিয়ে কথাবার্তাগুলো বলি। চোখের মধ্যে কি আছে আমাদের এখানে দেখো, আমি কয়েকটা বক্স দিয়ে রাখছি। অ্যাকুয়াস হিউমার, কর্নিয়া, পিউপিল, আইরিস, লেন্স, ভিট্রিয়াস হিউমার, রেটিনা এবং স্ক্লেরা বা শ্বেতমণ্ডল। এছাড়া তোমার অক্ষিগোলক ছিল। আমাদের এই ক্লাস 8 এর বইতে এই কয়েকটা নিয়ে আলোচনা করা,
কিন্তু আমাদের চোখ নিয়ে ডিটেলসে পড়াশোনা হবে সামনের ক্লাসগুলোতে। আমরা শুধুমাত্র কয়েকটা নাম জানবো, চোখে যেগুলো থাকে সেগুলো নিয়ে একটুখানি জানবো। মানব চোখ, হিউম্যান আই। মানব চোখে আমরা কি কি দেখি? মানব চোখে আমরা দেখি, এটার আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের একটি, পাঁচটা ইন্দ্রিয় কি কি ছিল এটা মনে করো। এই পঞ্চ ইন্দ্রিয়ের একটা হলো চোখে দেখা। এই যে পঞ্চ ইন্দ্রিয়ের একটা, এখানে আমরা কিছু অংশ পাই, অনেকগুলো লেয়ার পাই। আমাদের মূলত আমরা যেসব জিনিসপত্র পাই সেগুলোই তোমার এখানে বলা। অক্ষিগোলক আইবল, চোখের কোটরে থাকা একটা গোলাকার অংশ। এই যে চোখের কোটর, এই চোখের কোটরের মধ্যে যে গোলাকার অংশটা আমরা পাচ্ছি এটাই হলো আমার অক্ষিগোলক। সম্পূর্ণ স্ট্রাকচারটা মিলে অক্ষিগোলক। অক্ষিগোলক আর বাইরে যে অক্ষিগোলকের বাইরে আবরণ যেটা তৈরি করে থাকে, এই যে অক্ষিগোলক ছিল এর বাইরে যেহেতু একটা সাদা আবরণ তৈরি করে থাকে, এই আবরণটাই আমার মূলত স্ক্লেরা। স্ক্লেরা মানে কি? স্ক্লেরা মানে হলো শ্বেতমণ্ডল। স্ক্লেরা মানে শ্বেতমণ্ডল। বাইরে সাদা শক্ত আবরণ চোখকে রক্ষা করে। অবশ্যই শক্ত যে কোনো জিনিসে আমরা হিউম্যান বডিতে হোক, অ্যানিমেলের মধ্যে হোক, তো পেলে সেটাই তোমার হলো চোখকে রক্ষা করবে। এবার হলো কর্নিয়া। কর্নিয়া কি? কর্নিয়া ওয়ার্ডটা আমরা একবার শুনে আসছি। শ্বেতমণ্ডলের সামনের অংশ। শ্বেতমণ্ডলের সামনের অংশ, এটি স্বচ্ছ এবং উত্তল। এটা তোমার অস্বচ্ছ ছিল, আর এটা তোমার স্বচ্ছ এবং উত্তল। এর আলো এর ভিতর দিয়ে তোমার প্রথমে চোখে ঢোকে। তাহলে কর্নিয়াটা কি আমরা দেখি? এই যে কর্নিয়া, কর্নিয়া হলো তোমার সামনের এই উত্তল অংশটুকু। আমি এটা এভাবে শো করি। এই যে সামনে তোমার উত্তর একটা অংশ পাচ্ছি, এটাই হলো আমার কর্নিয়া। এই কর্নিয়ার মধ্যে দিয়েই তোমার হলো আলোটা প্রবেশ করে। এটাই তোমার প্রথম লেয়ার। এর আগে একটা লেয়ার পাবো কনজাংটিভা, দেখি। এবার হলো এই যে কর্নিয়া দিয়ে তোমার আলো প্রবেশ করলো, আলো প্রবেশ করার পর এই আলোটা তোমার আইরিস, কর্নিয়ার ঠিক পিছনে অবস্থান করে অস্বচ্ছ একটা পর্দা। কেমন পর্দা? অস্বচ্ছ। এটি বিভিন্ন রঙের, নীল, বাদামি, কালো হতে পারে। মূলত আমার চোখে যেটা আমি একটা ভিন্ন রঙে দেখতে পারি, সাদা রঙের মাঝখানে, আমারটা ব্রাউন, তোমার চোখে একটা রং থাকতে পারে, তোমরা নিজেরটা দেখে নিবা। এই যে রংটা আমরা দেখতে পারি এটাই হলো আমার আইরিস। আইরিস তাহলে কি? এই যে আইরিস, আইরিস হলো এইটা। এই যে আমার আইরিস, এবং আইরিসের মাঝখানে আমরা একটা কালো পিঠ মতো, একটা ছোট বিন্দু মতো দেখি। এটা কি? এটাই হলো আমার পিউপিল। এখানে পিউপিল এলাকা বলা হয়। পিউপিল বা চোখের মণি। আইরিসের মাঝখানে থাকা ছোট ছিদ্র মাংসপেশির সাহায্যে এটি বড় ছোট হয়ে আলো নিয়ন্ত্রণ করে। তাহলে কি দেখলাম? ছোট ছিদ্র এবং মাংসপেশির মাধ্যমে তোমার ছোট বড় হয়ে আলো নিয়ন্ত্রণ করে। এইভাবে আমাদের চোখে উপযোজন করে থাকে। এছাড়া চোখে আমরা আরো বিভিন্ন ধরনের কাজ পেয়ে থাকি। এটা আমাদের ইমোশনকেও প্রকাশ করে। এটা নিয়ে পরবর্তীতে পড়াশোনা করা হবে। এছাড়া বাকি থাকলো কি? একটা বাকি থাকলো লেন্স। এটা নরম জেলির মতো স্বচ্ছ উত্তল লেন্স, যা তোমার পেশি দ্বারা আটকানো থাকে। তাহলে লেন্স কি? এই যে আমার লেন্স, লেন্সটা আমার পেশি দ্বারা আটকানো থাকে। এই লেন্স এই যে পেশি দিয়ে আটকানো থাকে, এই হলো আমার লেন্স। তাহলে আমরা শ্বেতমণ্ডল, কর্নিয়া, পিউপিল, আইরিস, লেন্স দেখলাম। বাকি থাকলো কি? রেটিনা, অ্যাকুয়াস হিউমার আর ভিট্রিয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমারটা কি? অ্যাকুয়াস হিউমারটা দেখাতে গেলে আমি কালার ইউজ করি। এই যে তোমার এই যে আইরিস, আইরিস ছিল এটা, সামনে ছিল কর্নিয়া। আইরিস আর কর্নিয়ার মাঝখানে যে ফাঁকা অংশটা,
এর মধ্যে আমরা একটা তরল পদার্থ পেয়ে থাকি, যেটাকে তোমার বলা হয় অ্যাকুয়াস হিউমার। হিউমার, হাসির হিউমার না, এখানে অ্যাকুয়াস হিউমার বলা হচ্ছে। আরেকটা হিউমার পেয়ে থাকি, সেটা হলো এই লেন্স থেকে শুরু করে রেটিনার মধ্যে, অক্ষিগোলকের মধ্যে, এই সম্পূর্ণ জায়গাটায় আমরা যে ফ্লুইডটা পেয়ে থাকি, এটাই হলো আমার ভিট্রিয়াস হিউমার, একটা তরল পদার্থ। আর কি বাকি থাকলো? আর বাকি থাকলো হলো রেটিনা। রেটিনা কি করে? রেটিনায় মূলত হলো আমার এই যে চোখে আমরা দেখলাম, এটার মূল লেয়ার। আমার চোখে প্রায় 10টা লেয়ার পাওয়া যায়। এই যে আমার মূল লেয়ারটা, যেই লেয়ারে আমার বাইরে থেকে আলো আসবে, এসে পতিত হবে, পতিত হয়ে সেটা তোমার এই অপটিক স্নায়ুতে পাঠিয়ে অপটিক স্নায়ু আমার ব্রেইনে গিয়ে আমার ব্রেইনকে বলবে যে এই ছবিটা তুমি দেখছো। কন্টিনিউয়াস একটা প্রসেস, আমরা সব সময় তাকায় থাকি এবং সব সময় জিনিসটা আমার ব্রেইনে যায়, মাথায় যায়। তাহলে এবার দেখি, এই হলো রেটিনা, ছিল চোখের একদম ভেতরের গোলাপি আলোকগ্রাহী পর্দা, আলো গ্রহণ করে। আগে অন্য কোনো কিছু আমরা আলো এভাবে গ্রহণ করতো না। এখানে বস্তুর উল্টো প্রতিবিম্ব তৈরি হয়, উল্টো, সোজা না, জিনিসটা আমি পরে বলছি। এছাড়াও অ্যাকুয়াস হিউমার, লেন্স এবং কর্নিয়ার মাঝের জলীয় পর্দা, লেন্স ও কর্নিয়া। আর হলো ভিট্রিয়াস হিউমার, বানানটা দেখো, লেন্স এবং রেটিনার মাঝে, আমার জেলি জাতীয় পদার্থ। ক্যামেরায় যাওয়ার আগে উল্টো প্রতিবিম্ব কিভাবে হয় সেটা একটু দেখায় আসে। এই যে আমার হলো আলো প্রবেশ করবে, এতগুলো লেয়ার পার করে প্রবেশ করবে। আমি ধরো এইখান থেকে একটা রেখা টানি, আচ্ছা এটা তো এই একটা আলো আসলো সমান্তরালে, এভাবে আসলো। এই আর একটা আলো আসলো সমান্তরালে, এভাবে আসলো। আলোকগুলো তোমার লেন্সে আসার পর এরা তোমার বেঁকে যাবে, যেটা আমরা উত্তল লেন্সে দেখে আসছিলাম। এভাবে তোমার বেঁকে যাবে, ধর এই বেঁকে গেল, এটাও তোমার এভাবে বেঁকে যাবে, বেঁকে গেল, এবং একটা বিন্দুতে এসে এরা মিলিত হবে। একটা বিন্দুতে এসে মিলিত হবে না, ওটা ফোকাস বিন্দুতে এভাবে তোমার চলে যাবে। এই যে, তাহলে এবার একটু খেয়াল করে দেখো, আমি যদি এটা এই কালারটা ইউজ না করি তাহলে ভালো হবে। এই তোমার একটা রেখা আসলো, এরকম তোমার একটা প্রতিবিম্ব তৈরি করবে। এই এবার হলো আরেকটা কালার ইউজ করি, ব্লু, ডার্ক ব্লু নি, এই একটা আরেকটা রেখা আসলো, এই লেন্সে এসে আরেকটা প্রতিবিম্ব তৈরি করবে। ওই এই যে, হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে এখানে একটা জিনিস দেখো, তোমার যেই জিনিসটা উপরের দিকে ছিল সেটা তোমার নিচে চলে যাচ্ছে, যে রেখাটা তোমার নিচের দিকে ছিল সেটা আমার উপরে চলে যাচ্ছে। তার মানে কি, যদি একটা বস্তু এখানে এভাবে থাকে, একটা বস্তু যদি মাছ এভাবে থাকে, এই হলো তার মাথা, এটা আমার এই পাশে এসে উল্টো হয়ে যাবে, উল্টো প্রতিবিম্ব তৈরি করবে। কিন্তু এই উল্টো প্রতিবিম্ব তারপর আমাদের রেটিনায় যাবে, রেটিনায় গিয়ে সে রেটিনা এই উল্টো প্রতিবিম্বটা সোজা করে আমাদের ব্রেইনে পাঠাবে। কাইন্ড অফ নেগেটিভ করা পজিটিভ করার মতো। এই যে নেগেটিভ করা পজিটিভ করার কথা বললাম, এইবার আমরা ক্যামেরায় চলে আসতে পারি। সাধারণত এখন যে ক্যামেরা নিয়ে আলোচনা করব, এই ক্যামেরাটা তোমার অনেক আগের ক্যামেরা, অনেক আগের ক্যামেরা। আমাদের বইয়ে উচিত এই ক্যামেরার পোর্শনটুকু আপডেট করা, একটু আধুনিকায়ন করা। এই ক্যামেরাগুলো বাস্তবে খুবই কম দেখা যায়।
আগেকার সময় এরকম ফিল্ম করা হতো। তাহলে এই যে আলোকচিত্রগ্রাহী ক্যামেরা, যেটা আমরা দেখব, ক্যামেরায় আলোকিত বস্তুর চিত্র লেন্সের সাহায্যে আলোকচিত্রগ্রাহী প্লেটে বা ফিল্মের উপর গ্রহণ করা হয়। প্লেট বা ফিল্মের উপর গ্রহণ করা হয়। মূল কাজ কি? সামনে যে শাটারটা থাকে, শাটার খুললে আলো লেন্সের ভিতর দিয়ে ঢুকে ফিল্মের উপর পড়ে। এই ফিল্মে তোমার সিলভার হ্যালাইড থাকে। এই সিলভার হ্যালাইডে তোমার রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং এটি থেকে একটা নেগেটিভ ছবি তৈরি হয়, যা থেকে তোমার পরবর্তীতে পজিটিভ আসল ছবি ধুয়ে তৈরি করা হয়। বইয়ে আরো কথাবার্তা বলা আছে যে তোমার হলো হাইপোফ্লুইডে এটা ডোবানো হয়, সেখান থেকে তোমার হলো পজিটিভ ছবি পাওয়া যায়। আমরা আগে ক্যামেরার পোর্শনটুকু দেখি। ক্যামেরায় কি হয়, এই যে ছবিটা একটু কষ্ট করে দেখো। এই তোমার হলো পি বিন্দু ও কিউ বিন্দু, দুইটা সমান্তরাল রেখা আসলো। আমি এই রেখাটা আলাদাভাবে এভাবে দেখেন। তাহলে ক্যামেরার সামনে থাকবে কি? সামনে থাকবে হলো লেন্স। এইটুকু আমার লেন্স। এই যে এইটুকু আমার হলো লেন্স। এই তোমার হলো সরলরেখাগুলো তোমার আসবে লেন্সে গিয়ে, তোমার সরলরেখাগুলো বেঁকে যাবে, প্রতিসরিত হবে। বেঁকে গিয়ে দেখো তোমার হলো একটা শাটারের মধ্যে দিয়ে যাবে। শাটারের মধ্যে দিয়ে যাবে। এই হলো আমার শাটার। শাটারের মধ্যে দিয়ে যাওয়ার পর আমার এই কিউপি যেটা ছিল সেটা পি কিউ হয়ে যাবে, উল্টো হয়ে যাবে, উল্টো প্রতিবিম্ব তৈরি করবে। এই যে উল্টো প্রতিবিম্ব তৈরি করছে, এই যে আমার পি, এই যে আমার কিউ। উল্টো প্রতিবিম্ব তৈরি করার পর সেটা আমার পড়বে হলো ফিল্মের উপর। এই যে ফিল্ম, এই হলো আমার ফিল্মের উপর। এই ফিল্মটা মূলত আমার এখানে কাজ করছে কিসের মতো? রেটিনার মতো কাজ করে যাচ্ছে। রেটিনার মতো তোমার হলো আলোগ্রাহী হিসেবে কাজ করে যাচ্ছে। এই ফিল্মে তোমার তারপর এই প্রতিবিম্বটা বসানো হয়, প্রতিবিম্বটা চলে আসে সিলভার হ্যালাইডের সাহায্যে। এই যে সিলভার হ্যালাইডের সাহায্যে প্রতিবিম্বটা আসলো, এইটা তারপর তোমার একটা লিকুইড তরল হাইপো লিকুইডের মধ্যে ডুবানো হয়। সেখান থেকে আমরা নেগেটিভ থেকে পজিটিভ গুলো পাই। এই হাইপোফ্লুইড একটা নাম আছে, সেটা হলো সোডিয়াম থায়োসালফেট, সেটা আমি লিখে দেখাচ্ছি। তাহলে কি কি পাই আমরা? আলোর ক্যামেরার প্রধান অংশসমূহ, ক্যামেরার বক্স যার মধ্যে কালো রং করা থাকে। কালো রং করা থাকে, কথাটা খেয়াল রাখবা। কালো রং কেন করা থাকে? আমরা রঙের কথাটা বলে আসছিলাম যে কালো রং এমন একটা রং যেটা তোমার সব রংকে শোষণ করে থাকে, যাতে তোমার বাইরে কোনো প্রতিফলন না হয়। এছাড়া হলো ক্যামেরার লেন্স উত্তল লেন্স, এই জন্য আমরা উত্তল লেন্সের কথা বলে আসছিলাম। উত্তল লেন্স যেটা তোমার ফোকাস করতে সাহায্য করে। ডায়াফ্রাম কি? চোখের আইরিসের মতো। কোনটা কিসের মতো এটা মনে রাখতে হবে। ডায়াফ্রামটা আইরিসের মতো, আলো কতটুকু ঢুকবে সেটা নিয়ন্ত্রণ করে। ডায়াফ্রামটা কোথায় ছিল? এই যে আমার সামনে তোমার ডায়াফ্রাম ছিল, এই সামনে তোমার ডায়াফ্রাম ছিল, নিয়ন্ত্রণ করতো। এবার হলো শাটার ও ফিল্ম। শাটার চোখের পাতার মতো কাজ করে, চোখের পাতার মতো, এবং ফিল্ম রেটিনার মতো কাজ করে। আমার এই কথাগুলো কিন্তু এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। শাটার কিসের মতো, ফিল্ম কিসের মতো, আইরিস কিসের মতো? চোখের আইরিস কি করতো? এই যে তোমার হলো পিউপিলটাকে ছোট বড় করতো মাংসপেশির মাধ্যমে। আইরিসের মতো কাজ করে, যতটুকু আলো প্রবেশ করবে সেটা তোমার নিয়ন্ত্রণ করে। এছাড়া আছে শাটার কাজ করে চোখের পাতার মতো কাজ করে। এছাড়া আছে আমার ফিল্ম কাজ করে কিসের মতো? রেটিনার মতো। চোখের পিছনে যে লেয়ারটা, এইটা রেটিনার মতো তোমার ফিল্ম কাজ করে। রেটিনা কি করে থাকে? রেটিনা আলো গ্রহণ করে থাকে। এই আলো গ্রহণ করে কোনটা? আলো গ্রহণ করে থাকে আমার এই যে উত্তল, এই তোমার প্রতিবিম্বটা, যে প্রতিবিম্বটা তোমার হলো উল্টো প্রতিবিম্ব গ্রহণ করে থাকে। তাহলে আমাদের এই চ্যাপ্টারের সবার লাস্টে যে পড়াটা ছিল সেটা পড়লাম। আমাদের দেখে রাখতে হবে যে ক্যামেরা আর মানুষের চোখ, এদের মধ্যে তুলনা পার্থক্য আসে, পরীক্ষা আসে অনেকবার আসে। এমসিকিউর জন্য, সিকিউর জন্য, 3-4 মার্কের জন্য অনেক ইম্পর্টেন্ট। তোমাদের বইতে এই মানব চক্ষু এবং ক্যামেরার তুলনা এটা সুন্দর ছক করে দেওয়া আছে।
আমি এখানে জাস্ট কিছু কি ওয়ার্ডস গুলো নিয়ে আসছি সহজে বোঝার জন্য, যে তোমার চোখের কোন অংশটা ক্যামেরার মতো সেটা, চোখের পাতা শাটারের মতো, আইরিশ ডায়াফ্রামের মতো, পিউপিল মনির তোমার লেন্সের উন্মুক্ত মুখের মতো, রেটিনা ফিল্ম প্লেটের মতো, চোখের কৃষ্ণ প্রাচীর, ক্যামেরার ভেতরে কালো বাক্স, কোরয়েড যেটা বলা হয়, এই চোখের কৃষ্ণ প্রাচীর বা কোরয়েড বলা হচ্ছে। তাহলে এবার একটা সিম্পল কথা দিয়ে শেষ করি, চোখ ক্যামেরার মতো নাকি ক্যামেরা চোখের মতো? আমরা যখন ক্লাস 8-এ পড়তাম এরকম একটা ডিবেট লেগে যেত মানুষের মধ্যে, যে না চোখ ক্যামেরার মতো না ক্যামেরা চোখের মতো, এই নিয়ে মারামারি লাগায় ফেলতো। ক্যামেরার উপর ভিত্তি করে চোখ বানানো, এই যে তোমার হলো এটা ফালতু কথা, এভাবে তোমার হলো আমরা ছোটবেলায় মানে ঝগড়া করে আসতাম একটা সময়, মনে পড়লো জিনিসটা। ব্রেইন স্টর্মিং, প্রশ্নটা পড়ো দেখো। টোটা বা সরকি দিয়ে পুকুরে মাছ শিকার করতে গিয়েছিলে, পানির নিচে একটা বড় মাছ দেখলে, কিন্তু তুমি যেই জায়গায় মাছটা দেখলে সেখানে তুমি তোমার সিপিটা ফেলালে, সেখানে তুমি মাছটা পেলে না। মাছটা তুমি গাঁথতে চাইলে কি কাজে লাগাতে পারো? এটা আমাদের পড়ার একটা খুবই বেসিক কথা ছিল, যেটা নিয়ে আমরা আলোচনা করে আসছি প্রথম থেকে। প্রতিসরণ নিয়ে, প্রতিসরণের কথাটাই চলে আসবে, এটা নিয়ে তোমরা চিন্তা করো। এবার হলো বহু নির্বাচনী এমসিকিউ, যেটা প্র্যাকটিস এমসিকিউ। আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন কি ঘটে? আমরা অনেক কিছু দেখে আসছি, ঘন থেকে হালকা মাধ্যমে প্রবেশ করলে তোমার প্রতিসরণ কোণ আপতন কোণে কি পরিবর্তন হয়, এবং তোমার আরো দুটো ঘটনা পাওয়া যায় এক্সট্রা, এগুলো দেখে আসছে। তাহলে এটা অ্যান্সার কি হবে? তোমরা ভিডিওটা পজ করে সময় নিয়ে দেখো। তাহলে অ্যান্সার হলো আমার অ্যান্সার হলো খ, আলো অবিলম্ব থেকে দূরে সরে যায়। খুবই সহজ প্রশ্ন ছিল, আলো অবিলম্ব থেকে দূরে সরে যায়। এটা আমার এমসিকিউ নাম্বার 1। এবার এমসিকিউ নাম্বার 2, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের প্রধান শর্ত কি? আমি শর্তগুলো খুবই খুবই গুরুত্ব দিয়ে বলেছিলাম, এই শর্ত দুইটা মাথায় রাখতে হবে, মাস্ট, অত্যন্ত গুরুত্ব। ঘন থেকে হালকা মাধ্যম, শর্ত দুই, প্রধান শর্ত কি দেখো। ভিডিওটা পজ করে অ্যান্সার করো। অ্যান্সার হবে ঘ নাকি গ? গরুর গ। আপতন কোণকে সংকট কোণের চেয়ে বড় হতে হবে এবং আলোকে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে। এটাই ছিল আমার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মেইন দুটো সূত্র, শর্ত। এবার সিকিউ এর জন্য একটা প্রশ্ন দেওয়া হলো, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে শুকনো কাগজে সূর্যের আলো ফেললে কাগজে আগুন ধরে যায় কেন? ব্যাখ্যা করো। খুবই সহজ একটা কথা, ইয়েট এটা খুবই বাস্তবের জন্য মানে নস্টালজিক আমার জন্য। একটা সময় ভাবে শুকনো পাতা পোড়াতাম, কাগজ পোড়াতাম, আশা করি তোমরাও এটা করে আসছো। ভিডিও পজ করে এটা দেখে নাও। এবার চ্যাপ্টার তো শেষ করলাম, কি কি ইম্পর্টেন্ট সেগুলো আবার একটু রিক্যাপ করি। তোমার প্রত্যেকটা প্রশ্নের চিত্র মাস্ট থাকতে হবে পরীক্ষায় যখন অ্যান্সার করবে তখন, এবং পার্থক্য ছক আকারে লিখতে হবে। যে পার্থক্যই তুমি দেখাও না কেন, ক্যামেরা চোখ ক্যামেরার মধ্যে পার্থক্য ছক আকারে দেখাতে হবে, তোমার নাম্বার বেশি আসবে। শর্তগুলো ভুলে যাওয়া যাবে না। এই একটা কথা দিয়ে আমরা বাকি কথাগুলো খুব সহজে মনে রাখতে পারি। তাহলে এই যে আমরা এই চ্যাপ্টারে কি কি পড়লাম আবার দেখো। প্রতিসরণ নিয়ে পড়লাম, প্রতিসরণে কিছু নিয়ম ছিল, 5টা নিয়ম ছিল বইতে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন,
এটার বাস্তবে কিছু প্রয়োগ, আর হলো ক্যামেরার চোখ। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা চোখ আর ক্যামেরা নিয়ে বেশি বিচলিত চিন্তিত হব না। টপিকগুলো কঠিন মনে হলো আমরা একটা সময় এটা নিয়ে আরো পড়াশোনা করব। ক্যামেরা নিয়ে পড়াশোনা তেমন একটা হবে না, তবে চোখটা নিয়ে আমরা আশা করি ইনশাল্লাহ আবার পরবর্তীতে পড়ব। একসাথে দেখা হবে, একসাথে কথা হবে। এই প্রতিবিম্ব, প্রতিসরণ, প্রতিফলন নিয়ে ম্যাথ তোমার খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই আসে। ক্লাস 9, 10, 11, 12 দেখো আরো আসবে, এবং আশা করি এটা তোমার কাছে আরো সহজ লাগবে। বেসিকটা ঠিক রাখো, ইনশাআল্লাহ আমাদের আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।